বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপস্থিত প্রেস মিডিয়ার ভাইয়েরা এবং আমার পাশে সমন্বয়ক এবং জুলাই যোদ্ধা ভাইয়েরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি একটু স্মৃতিচারণ থেকে শুরু করতে চাই। সেটা 2023 সালে আমি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, তুমুল পড়াশোনা। হঠাৎ একদিন আমার বাসায় রেড দেয়। হঠাৎ একদিন 13-14 জন ডিবির পুলিশ আমার বাসায় রেড দেয়। আমি যে রুমটায় থাকতাম, পাশের রুমে একটা ভাই হয়তো ছাত্র শিবির করতো বা জামাত শিবির করতো, এরকম কোনো কিছু, বাট আমরা জানতাম না। সে তার হিডেন পলিটিক্সটা করতো। তো রেড দেওয়ার পরে তার কাছে কিছু বই টই পাওয়ার পরে তাকে পায় না। বাট আমরা পাশের রুমে থাকার কারণে, আমি ওই যেখানে থাকতাম সেটা একটা স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল ছিল। ওই স্কুল অ্যান্ড কলেজের লেকচারার ছিলাম আমি। তো সেখান থেকে আমাকে পাওয়ার পরে তারা আমাকে উঠিয়ে নিয়ে যায়, কাউকে কিছু না বলে আমার ফোন সিজ করে ডিবি কারাগারে দীর্ঘদিন আটকে রাখে। আমি কোনো পলিটিক্সের সাথে তখন ইনভলভ না, কোনো প্রোগ্রাম না, কোনো কিছুর সাথে না। শুধুমাত্র ফেসবুকে একটু সরকারকে নিয়ে সমালোচনা করতাম বিভিন্ন সময়, তাদের যে ফ্যাসিজম যে পলিটিক্সটা সেটা নিয়ে একটু সমালোচনা করতাম, এই আর কি, বাইরে কিছুই ছিল না। সেখান থেকেই তারা হয়তো ফলো করেছে যে একটু লেখালেখি করতেছি এইসব বিষয়গুলো নিয়ে। তারপরে তারা একটা মিথ্যা মামলা দিয়ে আপনার ক্যানিগঞ্জ কারাগারে রাখে। জামিনে বের হই। জামিনে বের হওয়ার পরে আমি আমার সেই কলেজে জয়েন করতে গেলে সেখানে জয়েন করতে পারতেছি না, কারণ আমি দেশদ্রোহী মামলার আসামি। একজন নির্দোষ মানুষকে একজন দেশদ্রোহী বানিয়ে ফেলল। এটা ছিল ফ্যাসিজম। শুধু নট অনলি মি বাট অলসো লট অফ স্টুডেন্ট এভাবে তার ক্যারিয়ার নষ্ট করেছে। আমার জেলখানার ভিতরে এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। সে ভাই ঢাকা ইউনিভার্সিটির এবং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে। তারও লাইফ টাইম সেই দিন শেষে আমাদের ওখানে আমি ছিলাম পুরান ঢাকাতে, রাতে ঘুমাতে পারতাম না। হঠাৎ করে মানে যে বাসায় ছিলাম সেখান থেকে ওখানে আসার পরে আমাকে থাকতে দিচ্ছে না, চাকরি চলে গেছে। কিভাবে কষ্টে লাইফ পার করেছি সেটা আমার মতো যারা ভুক্তভোগী শুধু তারাই জানে। এরপরে যখন জুলাই আসলো তখন আমি আইএলটিএস এর প্র্যাকটিস করি। সেই ধানমন্ডি থেকে প্র্যাকটিস শেষ করে যখন যাওয়া ধরি, আপনার টিএসসির এদিকে ভাইয়ের আন্দোলন করতেছে, তাদের সাথে যুক্ত হই। এভাবে আন্দোলন করতে করতে আন্দোলনের প্রতি একটা নেশা হয়ে গেছে। মানে আন্দোলন না গেলে ভালো লাগছে না। আমার ভাইয়েরা যখন পুলিশ সামনে বুক পেতে দিল, আমি তো নিজেকে ঘরে বসে রাখতে পারি না, নিজেকে ধরে রাখতে পারতেছি না। আমার বিবেক কাজ করতেছে, এই আন্দোলনে না গেলে আমি নিজে যদি কখনো মারা যাই, আমার নিজেকে আমি কি প্রশ্ন জবাব দিব? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনে যাই, সেখানে হঠাৎ করে দেখি আমার শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। ওরা আমাকে দেখে আরো উৎসাহ পেল। আমি ওদেরকে নেতৃত্ব দিলাম, সংগঠিত করলাম। আমার প্রিভিয়াস স্কুলের সবাইকে ঐক্যবদ্ধ করলাম, প্রায় 100-200 জনের একটা টিম তৈরি করলাম এবং আন্দোলনটা কন্টিনিউ করলাম। এবং করতে করতে আন্দোলন চলাকালীন সময় আমি একটা সময় গুলিবিদ্ধ হই। এরপরে যখন 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভাবছিলাম যে দেশটা সুন্দর, নতুন একটা বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি। আলটিমেটলি ফ্যাসিজম চলে গিয়েছে। কিন্তু আমাদের যে অ্যাডভাইজাররা ছিলেন তাদের উপরে আমাদের যে প্রত্যাশা ছিল, আমার মনে হয় না তারা সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পেরেছে। এবং একটা পর্যায়ে তারা নির্বাচন দিলেন। আমাদের নতুন গভর্নমেন্ট খুব অল্প দিন হয়েছে এবং তারা তাদের মতো কার্যক্রম করছে। আমি তাদেরকে থ্যাঙ্ক জানাই যে পার্লামেন্টে ঐক্যবদ্ধভাবে সবাই ফ্যাসিস্টকে নিষিদ্ধ করেছে। এটা তারা বড় একটা অ্যাসেট। এবং ওই সময়ের যারা ফ্যাসিস্টের দোষর ছিল তাদেরকে আমরা ইন্টারভিউ আমলে দেখেছি কোনো বিচারের আওতায় আনতে পারেনি। এই নিয়ে আমরা বারবার মিডিয়ায় বলেছি আপনারা তাদের বিচারের আওতায় আনেন, এবং আমরা দেখতে পাচ্ছি নতুন গভর্নমেন্ট বিচারের আওতায় আনতেছে। আমি আমার আগের অনেক বক্তব্যে এই
তাদেরকে অনেক কথাও বলেছি, আপনারা মিডিয়াতে দেখবেন। এরপরে এখন যে গভর্নমেন্ট ফাংশন করতেছি, আমরা তাদের উপরে প্রত্যাশা রাখতেছি তারা ভালো কিছু করবে, এবং যদি করতে না পারে সেক্ষেত্রে প্রয়োজনে আমরা আবার ঐক্যবদ্ধ হব, আবার মাঠে নামবো সরকারের বিরুদ্ধে। কিন্তু নতুন কোনো ফ্যাসিস্ট আমরা আর হতে দেবো না, কাউকেই না, সেটা বিএনপি কেউ না, জামাত কেউ না, এনসিপি কেউ না। এনসিপি কে যদি নিয়ে কিছু বলি, আমি এই আন্দোলনের পরে যখন সমন্বয়কদের সাথে যোগাযোগ করি, আমি ঢাকা মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের, এবং এই ব্যানারটাকে ইউজ করেছে যে যার স্বার্থে, যে যার ব্যক্তিগত স্বার্থে। এই ব্যানারকে ইউজ করে কেউ কেউ পলিটিশিয়ান হয়েছে, কেউ কেউ কোটি টাকার মালিক হয়েছে, নতুন রাজনীতিবিদ হয়েছে। এখনো আমার আহত ভাইয়েরা হসপিটালে কাঁদছে, অনেকে দেখতে যাওয়ার সময়টুকু হয় না। আমার শহীদের মা কি খেয়ে বেঁচে আছে তাও অনেকে জানারও সময় হয় না। এবং এই আন্দোলনের পরে খুবই একটা হতাশাজনক বিষয়, সেটা হলো আন্দোলনটা দাবি কেন্দ্রিক হয়ে গেছে, শুধু পাবলিক কেন্দ্রিক হয়ে গেছে। কিন্তু আপনারা দেখেছেন এই আন্দোলনে যখন হল ছেড়ে সকল ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেরিয়ে গেছে, তখন মূল আন্দোলনটা স্টিকটা কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন, তাদের কন্ট্রোলই ছিল, এবং মাদ্রাসার কন্ট্রোলে ম্যাক্সিমাম বিষয়গুলো ছিল। এবং লাস্টের দিকে, লাস্টের 3-4 দিন কোনো সমন্বয়ক ছিল না, কোনো ব্যক্তি পার্সন ছিল না, এভরি পিপল ইনক্লুডিং দ্য ফিল্ড, প্রতিটা মানুষের জায়গা থেকে যারা এই ফ্যাসিস্টের কার্যক্রমগুলো দেখে যাদের মনসত্ব বোধ আছে, যাদের রক্ত গরম হয়েছিল, সবাই মাঠে চলে এসেছে, যার কারণে এই গণঅভ্যুত্থান হয়েছে। এবং এত বড় একটা অ্যাচিভমেন্টের পরে, এই গণঅভ্যুত্থানের পরেও আমরা যে এক্সপেকটেশন রেখেছিলাম দেশের প্রতি, সেটা হচ্ছে না। এখনো পুলিশের ভিতরে ম্যাক্সিমাম সেই ফ্যাসিস্টের নিয়োগ করা লোক আছে, তারা সরকারকে সহযোগিতা করতেছে না। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেই ফ্যাসিস্টের লোকজন এখনো মিছিল করতেছে, জটিকা মিছিল করতেছে, তারা ফেসবুকে ঘোষণা দিয়ে মিছিলে যাচ্ছে, তাদেরকে ধরতে পারছে না। কেন ধরতে পারছে না? এর ব্যর্থতা কাহিনী। এখনো সচিবালয়ের সচিব রয়েছে, যারা ফ্যাসিজম আমলে পদোন্নতি পেয়েছে, সচিব ছিল, এখনো তারা সচিবালয়ে আছে, কার্যক্রম কাজ করতেছে। তারা কি মনে করতেছেন এই গভর্নমেন্টকে হেল্প করতেছে? নো, তারা এখনো সেই ফ্যাসিস্টকেই বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। আপনাদের উপরে শুধু উর্বে দেখাচ্ছে আপনাদের সাথে আছে। এদেরকে চিহ্নিত করুন, এদেরকে বিতাড়িত করুন। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখে, গান গায়, তারা এখনো বিভিন্ন জায়গায় ডিসি। এটি হাস্যকর। এটা জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেইমানি, এটা দেশের মানুষের সাথে গাদ্দারি। এদেরকে চিহ্নিত করুন, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনুন, দ্রুত আইনের আওতায়। আমি কোন ব্যক্তির স্পেসিফিক নাম বলতে চাই না, এরকম অনেকেই আছে। তো এই সরকারের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা একটু আরো অ্যাক্টিভ হয়ে এই ফ্যাসিস্টের দোসর কারা ছিল। ফ্যাসিস্ট একা একা কখনো ফ্যাসিস্ট হয় না, তাদের শাখা পোশাখাগুলো এখনো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে বিচার করুন। এই বিচার যদি করতে না পারেন, একটা সময় আপনাদেরকে তো এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার পরে আপনাদের সেই শহীদের মুখোমুখি হতে হবে। সেই শহীদরা আপনাদেরকে প্রশ্ন করবে, আমাদের জীবনের বিনিময়ে, আমাদের পরিবারের কথা না শুনে আমরা মাঠে গিয়ে আমাদের জীবন উৎসর্গ করেছি, বিনিময়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি। আপনাদের ইন্টারিম আমলে যারা ছিলেন তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, নতুন সরকারে এসেছি না, রাজনীতি করার মতো আপনাদের মাঠ তৈরি করে দিয়েছি। কিন্তু আমাদেরকে যারা মারলো, মারার জন্য যারা অপরাধী, তাদেরকে যারা সহযোগিতা করলো, আপনারা তাদেরকে বিচার আওতায় আনতে পারেন না, তাদের বিচার করতে পারেন না। এই ব্যর্থতা সেদিন কোথায় লুকাবেন, সেই জবাব কিভাবে দেবেন সেই চিন্তা করেন। প্রত্যেকটা মানুষকে মরতে হবে। তো বেশি কথা বলতে চাই না। দেখেন, সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। অনেকে পাল্টে এখন নতুন রাজনীতিবিদ হয়ে গেছে, তারা বড় বড় পলিটিশিয়ান,
বড় বড় নেতা, এবং তারা বড় বড় নেতা ঠিক আছে, তাদের একটু ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন। অনেকেই আছে আওয়ামী লীগ কি ভাই ভাই আমি